আমন্ত্রণ দেখছেন সকালের বাংলাদেশ। দর্শক, কলি এবং এমদাদ আছি আপনাদের সঙ্গে। এখনও কিন্তু ঈদের আমেজ রয়েছে। যারা আমাদেরকে সকাল সকাল দেখছেন তারা নিশ্চয়ই সকালবেলায় এখন একটা আলাদা রকমের প্রস্তুতি থাকে। বাসায় অনেক রান্নাবান্না হয়, ভারী নাস্তা, সেই সাথে আত্মীয় স্বজন সবাই মিলে। আবার কেউ কেউ গ্রামের বাড়ি থেকে যারা দেখছেন তাদেরকে আলাদা করে বলতে চাই, যে সুন্দর সময় যেটা কাটাচ্ছেন সেটা কিন্তু মনে রাখবার মতো। একদম জীবনের যতটুকু ভালো লাগা দিয়ে এই সময়টুকু উপভোগ করা যায়, উপভোগ করুন আপনারা। তবে আমরাও কিন্তু একেবারেই সাদামাটা সকাল শুরু করিনি। অতিথি আছে আমাদের সঙ্গেও, সুন্দর সকাল আমরাও শুরু করতে চাই, তাই তো এমদাদ? নিশ্চয়ই নিশ্চয়ই। এবং ঈদের এই সময় কলি যখন বল অতিথি আছে, আমরা বুঝতেই পারি। এবং ঈদ মানে হচ্ছে গিয়ে যেটা হয় যে ঈদের সাথে একটা ফেস্টিভ যে ব্যাপারটা থাকে, এটাকে পরিপূর্ণ করতে আমার মনে হয় যে জিনিসটা সব থেকে বেশি লাগে সেটা হচ্ছে গিয়ে নিশ্চিতভাবে মিউজিক, গান। আমাদের সাথে একজন সঙ্গীত শিল্পী আছেন, মমিতা তাসরিন নদী। ইতিমধ্যে আপনারা অনেকেই নদীকে খুব ভালোভাবে চিনেন, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে নদী খুবই একজন এখন পরিচিত মুখ। তার আনুষ্ঠানিক পরিচয় যে সেরা কণ্ঠ 2009 সে হয়েছিল দ্বিতীয় রানার আপ হয়েছিল নতুন কুড়ির কৃতি শিল্পী নদী, এবং অন্যান্য আরও অনেক পরিচয় আছে। আমার মনে হয় যে নদী, শুভ সকাল, ঈদ মোবারক, কেমন আছেন? শুভ সকাল, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও বেশ ভালো। এই যে আমাদের সঙ্গে যখন কেউ কথা বলতে আসে, গল্প করতে আসে, তখন তো স্বাভাবিকভাবে আরো একটু ভালো লাগে। কারণ যখন কোনো নতুন অতিথি পাই আমরা অনেক গল্প শুনতে পারি, আর গানের মানুষ মানে আমাদের আলাদা ভালো লাগার জায়গা তৈরি হয়, আমাদের দর্শকরাও পছন্দ করেন। আজকে মূলত আমরা গান গল্প তো আড্ডা করবই, তার আগে জানতে চাই ঈদ কেমন গেল আপনার? কেমন গেল কিংবা কেমন যাচ্ছে? হ্যাঁ, ঈদ ভীষণ ভালো গেল এবং ভালো যাচ্ছে। ঈদের সময়টা আসলে কোরবানির ঈদ গেল, ঈদুল আজহা। এই ঈদে আমরা খুব একটা ঘোরাফেরা করার বা আনন্দ করার সময় পাই না, বাসায় সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো কাজের মধ্যে সবার সঙ্গে আসলে যতটুকু আনন্দ হয় সেটা নিয়ে গিয়েছে। বাহ, মানে শিল্পীর কাজগুলো কেমন? আমি আসলে তেমনটা কাজ কিছুই পারি না। আমি যেটাকে কিচেন ওয়ার্ক বলে সেটা আমি একদমই সেখানে আমি দক্ষ নই। আমি কিচেন ওয়ার্কটা আমার করা হয় না, তবে সবার সাথে সঙ্গ দেয়া হয়। আচ্ছা, হ্যাঁ, সেটাই তো, মানে আনন্দটা তো ওইভাবেই ভাগাভাগি হয়, ওখানেই ভাগাভাগি হয়ে যায়। আসলে ব্যস্ততা তো থাকেই। তবে একটু যদি পেছনের দিকে যাই, মানে ছোট্টবেলায় নদী ঈদ কেমন করে কাটাতো? ছোটবেলায় তো আমাদের ঈদটা খুব অন্যরকম ছিল। এটা আপনারাও একমত হবেন যে আমরা ছোটবেলায় আমাদের ঈদের জামা লুকিয়ে রাখতাম এবং কেউ যেন দেখতে না পারে। তারপর সারাদিন সেটা নিয়ে ফ্যাশন শো চলতো, বিভিন্ন ধরনের ঈদের জামা বিভিন্ন সময়ে বিভিন্ন বেলায় পরা হতো। ছোটবেলার ঈদটা আসলে ভীষণ আনন্দের ছিল। যেই আনন্দটা আমি বলবো যে এখন আসলে বড় হয়ে তো এই আনন্দটা হয় না, তবে বড়বেলারও একটা সুন্দর আনন্দ আছে। হ্যাঁ, বড়বেলার আনন্দটা কি বলেন তো? এই যে ছোটদেরকে সালামি দেওয়া যায়, সবাই আসে, একটা রান্না বান্না করে প্রিপারেশন নিয়ে সবাইকে সার্ভ করা যায়, সবার আনন্দটা দেখতেই তখন ভালো লাগে। এই যে ঈদের আনন্দ, আয়োজন সবকিছু মিলে গানের সাথে এবার কেমন ব্যস্ততা গেল? ডাক পেয়েছেন নিশ্চয়ই অনেক জায়গায়। বেশ ভালো ব্যস্ততা গিয়েছে গানের। এবার ঈদের বেশ কটি অনুষ্ঠান আমি করেছি এবং ঈদ উপলক্ষে আমার বেশ কটি গান রেকর্ড করা হয়েছে। মিউজিক ভিডিও আসবে ঈদ উপলক্ষে সামনে। এইটা তো আপনি যেটা ছোটবেলা বড়বেলা বললেন, এটা তো বড়বেলার হচ্ছে নতুন জিনিস। গানে আপনার প্রবেশ, বিভিন্ন জায়গা থেকে বললেন যে ডাক পেয়েছি, গান করলাম। আমার মনে হয় যে আমাদের এখানে আমি আপনাকে শুক্রবারও কোনো একটা প্রোগ্রামে দেখেছি। তো মানে এইটা তো ধরেন ছোট নদী যখন ছিল তখন তার এগুলো ছিল না। এইটা তো বাড়তি অনেক বড় কিছু, হ্যাঁ, সেলিব্রিটি একটা ফিলিং যেটা আছে। এইটা কেমন? মানে ঈদের সময় তো ধরেন এই জিনিসগুলো, আমি নিশ্চিত যে সব সময় সবার সাথে কথা না হলেও ঈদে পুরানো বন্ধুরা, একটু আত্মীয় স্বজন যাদের সাথে কম কথা হয়, তারা তো তাদের সাথে যোগাযোগটা হয়। মানে এই নতুন নদী, মানে যে হচ্ছে গান করছে, বিখ্যাত হয়েছে, তার এই ইয়েটা কেমন আর কি, তার এই অনুভূতি কিংবা তার এই প্রাপ্তিটা? প্রথমত আসলে সেলিব্রিটি শব্দটা আমি শব্দটাই বিশ্বাস করি না এবং এই শব্দটা ক্যারি করে আমি চলি না একদমই।
আমি মনে করি না আমি কোনো সেলিব্রিটি, মানে বিখ্যাত কি বলা যায়? না বিখ্যাতও না, আমি বিখ্যাত না, আমি খুব সাধারণ একজন মানুষ। এবং আমার পরিবারে এবং আমার বন্ধু মহলে বা আমার যারা আত্মীয় স্বজন আছেন তাদের মধ্যেও আমি খুব সাধারণ মানুষ, এবং সেভাবেই তারা আমাকে ভালোবাসেন। আমি সেভাবেই, যদি একটু আলাদা করেও ভালোবাসতে চান আমি সেটা গ্রহণ করি না, আমি সেভাবেই ভালোবাসা পেতে চাই তাদের পরিবারের মানুষ হিসেবে। কি সুন্দর, চমৎকার। এই বিনয়টা সবসময় থাকুক, তাহলে আসলে যখন গুণী মানুষদের মধ্যে বিনয়ের জায়গাটা সংযুক্ত হয় তখন সেই মানুষটা সবার আরো বেশি প্রিয় হয়ে ওঠে। আমরা কি একটা গান শুনতে পারি নাকি নদী? নিশ্চয়ই নিশ্চয়ই। সুন্দর একটি সকাল, আমি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করি। অবশ্যই। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতে, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতে, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। কি সুন্দর। সকালবেলায় গান শুনতে আসলে কার না ভালো লাগে, আর এমন সুন্দর গলা যদি হয় তাহলে তো ভালো লাগে। গানের মানে গান করছেন এতদিন ধরে, একটা জায়গায় পৌঁছেছেন, পরিচিত মুখ, প্র্যাকটিস তো অনেক করতে হয়। কখন কিভাবে কি করেন? এত ব্যস্ততা, পড়াশোনা করেছেন কঠিন সাহিত্যে, তো সেক্ষেত্রে কঠিন সাহিত্য বলতে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ইএলটিতে আমি পড়াশোনা করেছি, অনার্স মাস্টার্স দুটোই করেছি। যখন পড়াশোনা গত বছর আমি মাস্টার্স শেষ করলাম, পড়াশোনার আসলে সময়টা গানে আমি একটু কম সময় দিয়েছি। পড়াশোনাটাকে খুব জোরালোভাবে শেষ করেছি, তারপর গানে এখন বেশ কাজ করা হচ্ছে। আমাকে সবাই বলে যে আমি একটু আনঅ্যাভেলেবল থাকি, কিন্তু তবু এখন একটু কাজ করার চেষ্টা করছি। পড়াশোনার জন্য একটু আনঅ্যাভেলেবল ছিলাম। আর গানের প্র্যাকটিসটা অবশ্যই একজন শিল্পীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ছোটোবেলায় যেমন যেটা হতো যে সকাল সকাল আমার বাবা আমাকে নিয়ে বসে যেতেন, উনি বসে থাকতেন এবং আমি প্র্যাকটিস করতাম 3 ঘন্টা 4 ঘন্টা প্র্যাকটিস করছি, আমি যেন একটু ফাঁকি দিতে না পারি, এই জন্য বাবা আমাকে পাহারা দিতেন। তো সেটা একটা মানে তখন খুব অত্যাচার মনে হলেও এখন মনে হয় যে না, হয়তো কাজে লেগেছে বা এখন ভালো কিছু হয়েছে। আপনার বাবা কি সঙ্গীতের মানুষ? না না, তিনি সঙ্গীত ভীষণ ভালোবাসেন। সঙ্গীতের মানুষ বলতে তিনি গান গাইতে পারেননি, কিন্তু তিনি গান ভীষণ ভালোবাসেন। আর আমার মা গান করতেন, আমার ভাইয়েরা গান করতেন, তাদের মানে সবাই গান ভীষণ পছন্দ, এবং তাদের সবার অনুপ্রেরণাতেই আমি গানটা আসলে নিয়ে এ পর্যন্ত আসছি। মানে বলা যায় যে একটা সংস্কৃতিমনা পরিবার থেকে বেড়ে ওঠা, এবং সেই জায়গা থেকেই গানের যাত্রাটা শুরু। নদী, আপনি যখন বলছিলেন যে আপনি পড়ার সময় অন্য কাজের জন্য কম অ্যাভেলেবেল ছিলেন, আপনার প্রায়োরিটিতে নাম্বার 1 ছিল পড়াশোনা, পড়াশোনা নিয়ে কি কোনো চিন্তা আছে? মানে সাধারণত যেটা হয় যে অনার্সের পরে মাস্টার্স করার পরে যারা ভালো রেজাল্ট, ভালো দিকে থাকে, তাদের একটা কোনো সামনে কোনো লক্ষ্য থাকে, ওই দিকে তারপরে যায়, এরপর অন্যান্য জিনিসগুলো। মানে আপনি যদিও এখন একজন প্রফেশনাল আর্টিস্ট, মানে আপনার জায়গা থেকে আপনার পরিকল্পনার অংশ যদি বলি, গান, পড়াশোনার ক্ষেত্রটা। আচ্ছা, পড়াশোনা নিয়ে এখনও আমার আগে থেকে আমার ইচ্ছা ছিল যে আমি আমার যে ফিল্ডটা ইএলটি, আমি এই ফিল্ডে আমি পিএইচডি করব। তো সেইটা এখনো মাথার মধ্যে আছে, কিন্তু আমার একটা সমস্যা কি, আমি দেশের বাইরে যেতে চাই না, আমি দেশের বাইরে যেয়ে থাকতে চাই না। তো আমার যে ফিল্ডটা এখানে, এটা আসলে আমার দেশের বাইরে গিয়েই আমার
পিএইচডিটা করতে হবে, এখনও দেশে সেটার সুযোগটা আসেনি। তবে আমার যেটা ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আইইউবিতে আমি শুনেছি যে এটা হয়তো আসবে। আমি সেই অপেক্ষায় আছি এবং তখন ইনশাল্লাহ আমি পিএইচডিটা করে ফেলবো। আর যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং প্রফেশনে যাওয়ার একটা বিষয় আছে, আমি খুব একটা আগ্রহী না আসলে, তবে হয়তো কোনো দিন যেতেও পারি। নিশ্চয়ই। তবে পিএইচডির কথা যেটা বললেন, এই জায়গাতে অনেকগুলো ইউনিভার্সিটিতে অনেক মানে আমাদের বাংলাদেশ তো না, মানে অন্যান্য দেশে ওরা কিন্তু বাইরে থেকে পিএইচডি করায়, ওদের পুরো সব অনলাইনে, পুরো সময়ের ভেতর 3 থেকে 6 মাস শুধু অন ক্যাম্পাস থাকতে হয় যে কোনো জায়গাতে। মানে দেখা গেলো যে শুরুতে 3 মাস ওরা রাখে, এরপরে পুরোপুরি আবার চলে আসে, এরপরে আবার শেষের দিকে গিয়ে আবার 3 মাস থাকতে হয়। হ্যাঁ, মানে আমি জাস্ট বললাম ইট ইজ অ্যান অপশন। না, এখানে আমার সমস্যাটা, আমি ভীষণ হোমসিক এবং আমি ভীষণ বাংলাদেশ, মানে আমার মনে হয় যে আমি বাংলাদেশের বাইরে যে আমি থাকবো, এটা আমি কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারি না। মানে আমার মনে হয় আমার দেশের বাইরে যে আমি কোন আইডেন্টিটি নিয়ে থাকবো, আমার আইডেন্টিটি তো এখানে। এবং আমার রানীর হালে, রাজকীয় হালে দেশে আমরা যেভাবে থাকি, যেভাবে আমরা দেশের টঙের চা, নৌকাতে করে ঘোরা, রিকশায় ঘোরা, বিভিন্ন আনন্দ আছে যে ছোট ছোট, যেগুলো আমি দেশের বাইরে গিয়ে আমি পাবো না। তো আমার কাছে ওই দেশের একটা যে প্রতি ভালোবাসা, এবং আমার কাছে দেশের প্রতি ভালোবাসা বলতে আমার আসলে মনে হয় যে না, আমি এটাই, আমি দেশের বাইরে গিয়ে আমি কখনোই ভালো থাকবো না। অন্য একটা পরিচয়, অন্য একটা কান্ট্রিতে, যেটা আমার নিজের দেশ না, আমি এখানে কোনো কিছু চিনি না, আমি এখানে বলতে পারবো না এটা আমার, এটা নিয়ে আসলে আমার মনে হয় না আমি ভালো থাকবো। না, গুড। তার মানে হচ্ছে এখন আপনার পুরোপুরি গান নিয়েই চলছে এবং এই জায়গাটাতে আপনি গ্রো করতে চান। একদম। এবং আমার আরেকটা পরিকল্পনা আছে যে আমি ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে কাজ করতে চাই। ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করতে চাই বলতে আমার নিজস্ব ফার্ম করতে চাই আমি। এটা একটা পরিকল্পনা আছে মাথায়। আচ্ছা, আপাতত আমরা সঙ্গীত শিল্পী নদীকে নিয়েই চিন্তা করতে চাই, কারণ একদম। গান তো আসলে আমাদেরকে ভালো লাগে। গানের জায়গাটাতে আমরা আসলে আপনাকে আরো বেশি সরব দেখতে চাই। আরো একটা গান আমরা কিন্তু শুনতে পারি, শুনি আমরা আরেকটা গান। নিশ্চয়ই, আমি আমার নিজের মৌলিক গান করছি। অবশ্যই। আমার প্রথম অ্যালবাম নদী, সেলফ টাইটেলড অ্যালবাম, এটা বের হয়েছিল 2015 সালে। সেখানে অনেকগুলো গান ছিল, তার মধ্যে একটি গান ছিল নাম জল ছায়া। সেই গানটি কথা লিখেছেন প্রয়াত স্বপ্নীল ভাই, সুরসঙ্গীত বাপ্পা মজুমদার, এবং বাপ্পাদা এবং আমরা দ্বৈত কণ্ঠে গানটি গেয়েছি। এবং গানটির খুব সুন্দর একটি মিউজিক ভিডিও করেছেন গাজী শুভ্র ভাই, রেড ডট। আমি গানটি গাইছি, প্লিজ। ভাবনা জুড়ে কে আজকাল জল ছায়া দুহাত বাড়ায়, মনে গহিনে এ মায়া বাঁধনে তোমাকে জড়ায় কল্পনায়, দু চোখ জুড়ে কে মায়া জাল যায় মনে অবুঝ মনায়, মনে গহিনে এ মায়া বাঁধনে তোমাকে জড়ায় কল্পনায়, কথারা চুপচাপ খুঁজে যায় তোমাকে, দাঁড়ানে চেনা মুখ আর নীরবে তোমাকে দেখি সেই আদলে, কি সুখে এই হৃদয় ভরে যায়, দু চোখ জুড়ে কে মায়া জাল যায় বনে অবুঝ মনায়, মনে গহিনে এ মায়া বাঁধনে তোমাকে জড়ায় কল্পনায়। কি সুন্দর, সাধারণ, কি সুন্দর মিষ্টি। শেষ হয়ে গেল আসলে। এরকম সুর গান যখন শুরু হয় শেষ হতে মন চায় না, শুনতে ইচ্ছে করে। নদী, এখন তো আপনার অনেক কিছু কাজ করছেন, আপনি অনেক ব্যস্ততা আপনার রয়েছে,
প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন শিল্পীরা আসছেন, কাজ করছেন, নতুন জায়গা তৈরি হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে যারা নতুন আসছেন, যারা কাজ করছেন, অর্থাৎ বা আপনিও যখন ইন্ডাস্ট্রিতে প্রথম এসেছেন, কোন জায়গাটায় সবচেয়ে বেশি আপনার মনে হয় যে মনোযোগ দেওয়া জরুরি? এখন একটা সময় এসে তো বুঝতে পারছেন যে আমি যখন আমার পথ চলাটা চলেছি, এই জায়গাতে বেশি মনোযোগী হলে বোধহয় আরেকটু বেশি স্মুথ হতো আমার রাস্তাটা। আপনি আপনার জায়গা থেকে কেমনভাবে দেখেন? আমার কাছে যেটা মনে হয় যে যারা এখন নতুন কাজ করতে আসছেন, তাদের সবচেয়ে বেশি জরুরি নিজের মৌলিক গানের দিকে নজর দেয়া, নিজের মৌলিক গান নিয়ে কাজ করা। কারণ একটা মৌলিক গান বা বেশ কটি মৌলিক গান সেই শিল্পীর আইডেন্টিটি। এবং যারা একজন শিল্পীর গান শোনেন, এই জন্য আমি অ্যালবামের সময়টাকে ভীষণ মিস করি। যে অ্যালবামে যেটা হতো, অনেকগুলি গান, একটা শিল্পীর অনেকগুলি গান বের হতো এবং বিভিন্ন রকমের গান একটা শিল্পী গাইতে পারতো সেখানে, এবং শ্রোতারা সেখান থেকে পছন্দ করে নিতে পারতেন যে আমি এই শিল্পীর কণ্ঠে এই গানটা আমার ভালো লাগছে, বা আরেকজনের আরেক রকম গান ভালো লাগতো। তো একটা শিল্পীকে তখন একটা অ্যালবামের মধ্যে খুঁজে পাওয়া যেত। এখন যেটা হয় যে এখন একটা করে ট্র্যাক বের হয়, সোলো ট্র্যাক বের হয়, বা একটা মিউজিক ভিডিও বের হয়, যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্ম কেন্দ্রিক হয়ে গিয়েছে সব কিছু। তো সেখানে আমার মনে হয় যে তবুও একজন শিল্পীর উচিত সবসময় নিজের গানের প্রতি মনোযোগী হওয়া, এবং সেটাতেই তাকে সবাই চিনবে। সোশ্যাল মিডিয়ার যে ব্যাপারটা আসলো, সোশ্যাল মিডিয়া এখানে মানে কেমন হেল্প করে? যদি সোশ্যাল মিডিয়াতে আপনার নিজের গানগুলো থাকে, আমি দেখেছি যে অনেক অপেক্ষাকৃত নতুন শিল্পী, ওদের অনেক ফলোয়ার আছে, নিজস্ব একটা বেস করে ফেলেছে, ওখানে কিছু দিলে দেখি যে বেশ রেসপন্স খুব ভালো আসে। মানে আপনার ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে? সোশ্যাল মিডিয়া এখন অবশ্যই গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক খবর সবাই জানছে, সবার সম্বন্ধে সবাই জানছে। তবে আমি যেটা বলবো যে কন্টেন্ট বেসড কাজ যদি হয়, সেক্ষেত্রে হ্যাঁ, অনেক কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় ক্রিয়েট করা যেতে পারে, সেখানে আপলোড করা যেতে পারে। তবে একজন শিল্পীর পরিচয়টা আসলে একটু ভিন্ন। শিল্প যদি চর্চা করতে হয়, সেক্ষেত্রে একটু ভিন্ন গতিতে, একটু ভিন্ন পথে চলতে হয়। ভালো কাজ কন্টেন্ট বেসড, যেমন আমি হয়তো এক মাসে আমি 5টা বা 10টা গান রিলিজ করছি, সেখানে আমি যদি এক মাসে আমি 2টা কাজ আমি রিলিজ করার চেষ্টা করি, আমার মনে হয় সেক্ষেত্রে আমি মানের দিকে খেয়াল রাখলাম যে আমার গানটা কেমন হচ্ছে, কথা, সুর, মিউজিক অ্যারেঞ্জমেন্ট সব কিছু মিলিয়ে। সেক্ষেত্রে আমার মনে হয় তখন শিল্পের যে চর্চাটা, শিল্পের যে গানের যে গুণটা, গানটা যে ভালো হতে হবে, এই ব্যাপারটা তখন মাথায় খুব সুন্দরভাবে থাকে, এবং দর্শকরাও তখন কিন্তু ভালোভাবে মনে রাখবে। নদী, এই যে পুরোটা সময় জুড়ে যখন আমরা কথা বললাম, গান শুনলাম আপনার কাছ থেকে, আপনার কথায় যেটা আমার কাছে মনে হলো, আপনি খুব শান্ত, ঠান্ডা এভাবে করে চিন্তা করেন। আপনার নামের সাথে আপনার আচরণের একটা মিল আমি খুঁজে, কথায় মনে হলো নদী, কথায় মনে হলো। ব্যক্তিগত নদীকে আসলে আমরা চিনতে পারবো বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের কাছ থেকে। তবে হ্যাঁ, এই যে আপনি গানের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন, কোন জায়গাটা আপনাকে বেশি আপনার মনে হয় যে আপনাকে ধরে রেখেছে? আপনার ব্যক্তিগত জায়গা থেকে যদি আমি বলি, আপনার ডেডিকেশন, আপনার চেষ্টা, আপনার পরিশ্রম, আপনি কোন জায়গাটায় বেশি কাজ করেন এবং কোন জায়গা থেকে আপনি নিজেকে এখনো পর্যন্ত এই যে তৈরি করেছেন সেটা পলিশ করতে পেরেছেন? প্রথমত আপনার কথায় আসি যে নদী ভীষণ শান্ত। আমি ছোটবেলা থেকে ভীষণ শান্ত। আমি কখনো জেদ করিনি, বাবা মাকে জ্বালাইনি একদম। এখনো আমি সবাই এটা বলে যে আমি ভীষণ চুপচাপ, কথা খুব কম বলে, খুব বেশি শান্ত, কথা বলার প্রয়োজন থাকলেও বলছে না, এরকম অনেক অভিযোগ আছে। তো আমার কাছে মনে হয় যে গানটাকে আমি এখনো কেন আমার ভেতরে ধরে রেখেছি, এটা আসলে প্যাশন থেকে সম্পূর্ণ। ডেডিকেশন কতখানি, ডেডিকেশন অবশ্যই সব শিল্পী যারা গান করতে চায় ডেডিকেশন থাকে, কিন্তু আসলে মিডিয়া নিয়ে ফ্যান্টাসাইজড হওয়া যাবে না।
ফ্যান্টাসি বা যে কল্পনাটা ছোটবেলায় ছিল যে আচ্ছা গান নিয়ে কাজ করলে বা মিডিয়ায় কাজ করলে এমন হবে অমন হবে, এটা আসলে ভুল। আমি যারা যারা এখন রিয়েলিটি শো থেকে আসছেন আমি তাদের জন্য এটা বলবো যে এতটা ফ্যান্টাসির মধ্যে গেলে হতাশা বা নিরাশ হওয়ার বিষয়টা চলে আসবে। তো এটা না করে বরং ভালো কাজের দিকে মনোযোগ দিলে ভালো হয়, এবং গানটাকে ভালোবেসে এগিয়ে গেলে আমার মনে হয় ভালো হয়। ধীর গতিতে, যেমন আমি ধীর গতিতে চলায় ভীষণ বিশ্বাসী। আমি বিশ্বাস করি যে আমার মনে হয় যে আমি দ্রুত হেঁটে আমার কোনো লাভ নেই। আমাকে যতটুকু যারা ভালোবাসেন তারা ওভাবেই আমাকে ভালোবাসবেন আমার কাজ দেখে, এবং তারা ওভাবেই আমার কাজটাকে গ্রহণ করবেন, আমি সেটা যত দেরি করেই করি না কেন। তো গানটার প্রতি ভালোবাসা আর আমার মনে হয় প্যাশন থেকে গানটার সাথে থাকা এখনো। নদী যেটা বললেন যে চুপচাপ কিংবা আমি একটু মানে স্বাভাবিক যেতে চাই, বেশি ফাস্ট যেতে চাই না, আমি আপনার হাতে একটা যেটা দেখতে পাচ্ছি, এটা খুব, আমি যদি ভুল না করি, এটা সম্ভবত ধ্যান করার জন্য, মেডিটেশন করার জন্য একটা জায়গাতে আপনি কি প্র্যাকটিসিং, মানে এইটা কিন্তু জীবনের একটা দর্শনকে অনেক সময় এটা লিড করে যে আমি কোন বিশ্বাস থেকে, এটাকে বলে যে লাইফের ভ্যালিউজ সিস্টেমটা কিভাবে চলে আর কি। মানে আপনার এই মেডিটেশন, এই জিনিসগুলো কিংবা ধ্যান করা, এইটা কি আপনাকে এই জায়গাতে এই চিন্তা করতে হেল্প করে, কিংবা আদৌ এটা দরকার আছে কিনা? মেডিটেশন আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জন্য দরকার, ভালো থাকার জন্য। মানসিকভাবে আমরা আমাদের শারীরিক স্বাস্থ্যের দিকে খুব গুরুত্ব দিই, মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিই না। তো মানসিক স্বাস্থ্যের জন্য মেডিটেশনটা খুব জরুরি, এবং মেডিটেশন করলে আসলে আত্মাটা প্রশান্ত থাকে, যেটা আমার মনে হয় ভীষণ দরকার। এবং একজন মানুষ হিসেবে বা নিজেকে একজন পরিশুদ্ধ ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাইলে, এগিয়ে যেতে চাইলে আমার মনে হয় আত্মশুদ্ধি, নিজেকে চেনা, এটা খুব জরুরি, এবং ধ্যানের মাধ্যমে এই বিষয়টা পৌঁছানো সম্ভব। অনেক ধন্যবাদ আপনাকে নদী, আমাদেরকে অনেক সময় দিয়েছেন আপনি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তবে গান শুনতে শুনতে অনুষ্ঠানটা শেষ করতে চাই, একটু বিরতি নিয়ে আসি। নিশ্চয়ই। দর্শক, অনুষ্ঠান এ পর্যন্তই। আমরা আমাদের সঙ্গে আজকে পেয়েছিলাম নদীকে, আমরা গান শুনছিলাম তার সাথে। আমরা গান শুনতে শুনতেই শেষ করতে চাই। পুরোটা দিন আপনাদের ভালো কাটবে, যে যেখান থেকে আসছেন বা কোথাও যদি যাচ্ছেন নিরাপদে পথ চলাচল করবেন, সেই প্রত্যাশাই রইল। আপনারা সবাই যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন। আমরা নদীর একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নিচ্ছি সকালের বাংলাদেশ থেকে। আমি এখন যে গানটি করছি সেই গানটি পোড়ামন 2 চলচ্চিত্রে ছিল, সুতোকাটা ঘুড়ি। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, এবং সুর ও সঙ্গীত করেছেন আকাশ সেন এবং আমরা দ্বৈত কণ্ঠে গাইছি সুতোকাটা ঘুড়ি। তুই চুল করে দে মেলো, ভেঙে দে না চুড়ি, তোর প্রেমে এখন আমি সুতোকাটা ঘুড়ি। তুই চুল করে দে মেলো, ভেঙে দে না চুড়ি, তোর প্রেমে এখন আমি সুতোকাটা ঘুড়ি। আমি তোর সাথে উড়বো